হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আরেকটা নতুন ঘোরার ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটিতে আমার দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘোরার যাবতীয় অভিজ্ঞতা আর ট্যুর ইনফরমেশন ডিটেলসে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে অতি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন। হাওড়া এবং শিয়ালদা থেকে খুব সহজেই দিল্লিগামী প্রচুর ট্রেন পেয়ে যাবেন। কলকাতা থেকে দিল্লির জনপ্রতি ভাড়া স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। এছাড়াও আপনারা চাইলে কিন্তু কলকাতা থেকে দিল্লিতে ফ্লাইটেও আসতে পারেন। আমরা দিল্লি গেছিলাম রাজধানীতে, তবে আমাদের ট্রেনটি নির্ধারিত সময়ে 10 ঘন্টা লেট ছিল। তাই যেদিন আমাদের সকালে পৌঁছানোর কথা ছিল সেদিন আমরা রাত্রে গিয়ে পৌঁছই দিল্লি। আমরা আগে থেকে অনলাইনে কলকাতা থেকেই হোটেল বুক করে গেছিলাম, তাই আমাদের রাত্রে পৌঁছয় কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আর স্টেশনের বাইরে থেকে খুব সহজেই আপনারা কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবেন হোটেলে পৌঁছানোর মতো। দিল্লিতে আমরা যেই হোটেলটা বুকিং করেছিলাম তার নাম হোটেল সাফায়ার হাউস। এটা কিন্তু দিল্লি মেট্রো আর দিল্লি রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে। তবে আপনারা চাইলে কিন্তু ওখানে গিয়েও হোটেল বুকিং করতে পারেন। আমাদের হোটেলটির রুম ভাড়া পড়েছিল 2800 টাকা পার ডে, আর তার সাথে ট্যাক্স অতিরিক্ত। এই হোটেলটির আরেকটি বড় সুবিধা হলো এখানে কিন্তু কিচেন 24/7 খোলা থাকে, অর্থাৎ দিনের যে কোনো সময় আপনারা কিন্তু খাবার অর্ডার করতে পারবেন। আর এখানকার খাবারও কিন্তু ছিল যথেষ্ট ভালো। হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল মথুরা এবং বৃন্দাবন। দিল্লি থেকে 183 কিলোমিটার দূরে মথুরা যেতে প্রায় ঘন্টা 3 সময় লাগে। মথুরা বৃন্দাবন ঘোরার জন্য আমাদের গাড়ি ঠিক করে দেওয়া হয়েছিল আমাদের হোটেলের থেকেই। আমাদের খরচ পড়েছিল 5000 টাকা, কিন্তু আপনারা চাইলে বাইরের থেকেও গাড়ি বুক করে যেতে পারেন, তাতে কিন্তু খরচ অনেক কম পড়ে। আর যাওয়ার পথে রাস্তায় কিন্তু প্রচুর ভালো রেস্টুরেন্টও পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের জলখাবারটাও সেরে নিতে পারবেন। আমাদের প্রথম গন্তব্য ছিল বৃন্দাবনের রঙ্গনাথ মন্দির। আর এখানে পাশে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যমুনা নদী। কুয়াশার জন্য পরিষ্কার বোঝা না গেলেও যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি। বৃন্দাবনের পুরনো মন্দিরগুলির মধ্যে অন্যতম রংজি মন্দির। এই মন্দিরটি কিন্তু দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি, আর এখানকার পুরোহিতরাও কিন্তু দক্ষিণ ভারতীয়। এই মন্দিরে রয়েছে বৈকুণ্ঠের দরজা। বছরে একবার খোলা হয় এই দরজা। বলা হয় এই দরজা দিয়ে গেলে নাকি মোক্ষ লাভ করা যায়। এছাড়াও মন্দিরটি বিখ্যাত হওয়ার প্রধান কারণ এখানে রয়েছে একটি সোনার তাল গাছ। এই তাল গাছটি মূলত চন্দন কাঠের তৈরি, তার উপরে তামার পাত এবং তার উপরে 12.5 মণ সোনার মোটা পুরু পাত দিয়ে এটি মোড়া। এই মন্দিরে বিষ্ণু ভগবান ছাড়াও বালাজি, রাম, লক্ষ্মণ, সীতাজি, ব্রহ্মাজি এবং লক্ষ্মী দেবী পূজিত হয়ে থাকেন।
আর গর্ভগৃহের চারপাশে দেখতে পাবেন প্রচুর তৈলচিত্র। এরপর যেখানে গেছিলাম সেখানে বলা হয় শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করার পর এই স্থানে বসেই বিশ্রাম করেছিলেন। এখানেও একটি মন্দির আছে, এখানে আপনারা চাইলে পুজোও দিতে পারবেন, কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ফটো তোলা নিষেধ আছে। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নিধিবন। বৃন্দাবনের পবিত্র জায়গাগুলির মধ্যে এইটি অন্যতম। এখানে ভেতরে প্রবেশের পূর্বে আপনাকে জুতো খুলে তবে ভেতরে প্রবেশ করতে হবে। বলা হয় এখানেই শ্রীকৃষ্ণ রাধা এবং সকল গোপীদের সাথে রাসলীলা করতেন। অনেকে বিশ্বাস করে আজও এখানে প্রতি রাতে শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে রাসলীলা করে থাকেন, তাই এই স্থানে রাত্রে প্রবেশ নিষিদ্ধ। এই জঙ্গলটিতে মূলত তুলসী গাছ দেখতে পাওয়া যায়, যেগুলো উচ্চতায় কিন্তু খুবই ছোট। এছাড়াও ভেতরে রয়েছে তিনটি মন্দির, একটি রংমহল নামের মন্দির, অপরটি রাধারানীকে উৎসর্গ করা হয়েছে এবং আরেকটি স্বামী হরিদাসকে উৎসর্গ করে বানানো হয়েছে। এরপরে আমরা যেখানে গেছিলাম সেটি বৃন্দাবনের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম, প্রেম মন্দির। বৃন্দাবনের মন্দিরগুলির মধ্যে সবথেকে সুন্দর এই প্রেম মন্দির, তাই জন্য দর্শনার্থীদের ভিড়ও কিন্তু এখানে প্রচুর। এই মন্দির দর্শনের সময় হলো সকাল 8:30 থেকে 12:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে 8:30 পর্যন্ত। তবে আপনারা চেষ্টা করবেন বিকেলের দিকেই এখানে আসতে, কারণ এখানকার লাইটিংয়ে কিন্তু এই মন্দিরের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরের ডিটেলস ভিডিও আমি আলাদাভাবে দিয়ে দেব। শ্রীকৃষ্ণের জীবনে নানা ঘটনা এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু এইখানে মূলত পূজিত হন। বন্ধুরা, আমাদের সর্বশেষ গন্তব্যটি ছিল কৃষ্ণের জন্মস্থান, অর্থাৎ কংসের যে কারাগারের ভেতরে কৃষ্ণের জন্ম হয়েছিল সেই জায়গা। কৃষ্ণের এই জন্মস্থানটি ছিল আমাদের মথুরা বৃন্দাবনের সর্বশেষ গন্তব্য, কিন্তু এইখানে কোনোভাবেই কোনো ফটোগ্রাফি, ফোন কিচ্ছু অ্যালাউড না থাকায় আমরা কোনো ফটো ভিডিও করতে পারিনি। তবে আপনারা যারা
মথুরা বৃন্দাবন ঘুরতে যাবেন তারা কিন্তু আপনাদের দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রেম মন্দির আর এই কৃষ্ণের জন্মস্থানটি কিন্তু অতি অবশ্যই রাখবেন। এখানে কিন্তু আপনারা কংসের কারাগার, যার ভেতরে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং ঠিক যেই স্থানে জন্ম হয়েছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমি আবার আসব, ততদিন ভালো থাকবেন।